হ্যালো বন্ধুরা, আজকে আমাদের জিওগ্রাফির ৫ নম্বর প্র্যাকটিস সিরিজ। তো এর আগে আমরা অলরেডি ৪টা ক্লাস করে নিয়েছি জিওগ্রাফি থেকে। আজকে হচ্ছে ৫ নম্বর ক্লাস। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে কালাহারি মরুভূমি কোথায়? আজকে বেশ একেবারে বেছে ২৫টা প্রশ্ন রয়েছে। এগুলো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে কালাহারি মরুভূমি কোথায়? অর্থাৎ এই কালাহারি মরুভূমিটা যে রয়েছে এটা কোথায় দেখা যায়? মধ্যপ্রাচ্যে, উত্তর আফ্রিকাতে, চীনে নাকি দক্ষিণ পশ্চিম আফ্রিকায়? তো এই যে কালাহারি মরুভূমিটা রয়েছে এই কালাহারি মরুভূমিটা কিন্তু দক্ষিণ পশ্চিম আফ্রিকাতে কিন্তু দেখা যায়। তাহলে এখানে ১ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম আফ্রিকাতে কিন্তু এই কালাহারি মরুভূমিটা কিন্তু দেখতে পাওয়া যায়। বেশ, নেক্সট প্রশ্ন হচ্ছে যে আর্জেন্টিনার একটি মরুভূমির নাম। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এখানে আর্জেন্টিনার একটি মরুভূমির নাম রয়েছে। বলতে হবে যে আর্জেন্টিনার একটি মরুভূমির নাম কি? গোবি, প্যাটাগোনিয়া, আটাকামা নাকি গ্রেট ভিক্টোরিয়া? তো আর্জেন্টিনার একটি মরুভূমি হয়ে যাবে প্যাটাগোনিয়া। ঠিক আছে? তাই অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটিকে বলা হয় নীল নদের দান? আমরা মোটামুটি সবাই জানি যে নীল নদের দান কোনটিকে বলা হয়। তা দেখো ইজিপ্টকে কিন্তু নীল নদের দান বলা হয়। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে, তুরস্ককে, সুয়েজ খালকে নাকি ইজিপ্টকে? দেখো ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে, তাই না? তো 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে, সাউথ আফ্রিকাকে নাকি ভারতকে? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? যে দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। ঠিক আছে? তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে যে গ্রিনিচ মধ্যরেখা আরেকটি নামেও পরিচিত। তো বলতে হবে যে গ্রিনিচ যে মধ্যরেখাটা রয়েছে এই গ্রিনিচ মধ্যরেখাটা আর কি নামে পরিচিত? অসলো টাইম নামে, সিডনি টাইম নাকি জুলু টাইম নাকি নিউ ইয়র্ক টাইম? তাহলে কি গ্রিনিচ মধ্যরেখাটাকে কিন্তু আরও একটা নামে জানা যায়, সেটা হচ্ছে জুলু টাইম। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অ্যানোমোমিটার দিয়ে কিসের পরিমাপ করা হয়? অর্থাৎ অ্যানোমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? বাতাসের গতিবেগ, সমুদ্রের লবণাক্ততা, প্রাণীদের বুদ্ধিমত্তা নাকি ভূমিকম্পের তীব্রতা? তাহলে এই যে অ্যানোমোমিটার রয়েছে এই অ্যানোমোমিটারটা কিন্তু বাতাসের গতিবেগ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়? কোন অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়? অপশনে রয়েছে 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে, 22 ডিগ্রি উত্তর এবং 22 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে, নাকি কেবলমাত্র নিরক্ষরেখার ওপর অঞ্চলকে? আর অপশন ডিতে রয়েছে যে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে। দেখো এই যে নিরক্ষীয় অঞ্চল যেটা কি নাকি শান্ত বলয় বলা হয়, এই শান্ত বলয়টা কিন্তু ওই তোমার 5 ডিগ্রি 5 ডিগ্রি উত্তর থেকে শুরু করে 5 ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখার মধ্যবর্তী অংশ সেটাকে কিন্তু শান্ত বলয় বলা হয়। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে কত নম্বরে ছিল আমার? 5 নম্বরে নাকি? 5 নম্বরে ছিলাম আই থিঙ্ক। না।
হ্যাঁ, এখানে ছিলাম। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে যে অপশন ডি, 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে। নেক্সট হচ্ছে যে ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? জয়সলমীর, মাউন্ট আবু, ইটানগর নাকি লেতে? একেবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতের সবথেকে নিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? সবথেকে নিম্ন বৃষ্টিপাত হয় লেতে, তাই না? তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি, লে। বেশ হচ্ছে, বলছে হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়? ল্যান্ড অফ 1000 লেকস। ওকে, তো হাজার হ্রদের দেশ অথবা ল্যান্ড অফ 1000 লেকস কাকে বলা হয়, অর্থাৎ কোন দেশকে বলা হয়? থাইল্যান্ডকে, ফিনল্যান্ডকে, হল্যান্ডকে নাকি নিউজিল্যান্ডকে? তাহলে এই যে হাজার হ্রদের দেশ কিন্তু ফিনল্যান্ডকে বলা হয়। ওকে, তো এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে যে পঞ্চ নদীর দেশ নিচের কোনটি? এটা কিন্তু অলরেডি আমরা প্র্যাকটিস করে ফেলেছি যে পঞ্চ নদীর দেশ কোনটাকে বলা হয়। পঞ্চ নদীর দেশ কিন্তু পাঞ্জাবকে বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে হিমালয় পর্বত, আল্পস পর্বত, আন্ডিজ পর্বত নাকি রকি? তো পৃথিবীর দীর্ঘতম পর্বত হচ্ছে আন্দিজ, তাই না? বেশ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? খুব ইজি প্রশ্ন এবং খুব সুন্দর প্রশ্ন। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ হচ্ছে কোনটা? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কিন্তু শুক্র, তাই না? তাহলে অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি? এটা সবারই জানা। স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার? দেখো, পৃথিবীর সবথেকে নিকটতম বায়ুমণ্ডলের স্তর হচ্ছে কোনটা? ট্রোপোস্ফিয়ার, তাই না? তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন ডি, ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, তোমাদের বলতে হবে যে ওজোন স্তর কোন স্তরে দেখা যায়? তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে ওজোন স্তরটা কোন স্তরে দেখা যায় বায়ুমণ্ডলের। পরবর্তী প্রশ্ন যে এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে? এটাও একেবারে ইজি প্রশ্ন। বলছে এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে? ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? তো কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার, তাই না? সমতাপ মণ্ডল বলা হয় এটাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে কিন্তু সাধারণত এরোপ্লেন কিন্তু ওড়ে। বেশ, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে? একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে এবং এরপরেও আসবে যে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও ওয়েভ কি হয়? ফিরে আসে, মানে প্রতিফলিত হয়ে ফিরে আসে, গিয়ে আবার সেখানে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। তো সেটা মেসোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রোপোস্ফিয়ারে নাকি থার্মোস্ফিয়ারে? তাহলে কোন স্তরে হচ্ছে? এটা হয়ে যাবে মেসোস্ফিয়ারে, তাই না? বেশ, নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়? কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে নাকি 82 ডিগ্রি 30 ইঞ্চ পূর্ব দ্রাঘিমা রেখাকে নাকি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে? তাহলে এই যে 17 নম্বর প্রশ্নের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন, অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয়। পরের প্রশ্ন হচ্ছে যে দ্রাঘিমা রেখার আরেকটি নাম কি? মানে দ্রাঘিমা রেখার অপর একটি নাম রয়েছে, সেটা জানতে চাইছে। তো দ্রাঘিমা রেখার অপর একটি নাম বা আরেকটি নাম কি হবে? অক্ষরেখা হবে, সামন্তরেখা হবে, দেশান্ত রেখা হবে নাকি মহাবৃত্ত হবে? তাহলে এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? দেশান্ত
রেখা। পরের প্রশ্ন, কলকাতার প্রতি পাদস্থানের দ্রাঘিমা কত? একদমই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের টেটের জন্য, ডাব্লিউবি টেটের জন্য। কলকাতার প্রতি পাদস্থানের দ্রাঘিমা কত? বলতে হবে 88 ডিগ্রি 30 পূর্ব, 88 ডিগ্রি 30 পশ্চিম, 88 ডিগ্রি 30 পূর্ব, নাকি 91 ডিগ্রি 30 পশ্চিম। তো এখানে কলকাতার প্রতিপাদস্থানের যে দ্রাঘিমাটা, এটা কিন্তু এই অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বেশ, এবার আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে পশ্চিম দিক থেকে আসা পূর্বগামী কোনো জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে, পশ্চিম দিক থেকে আসছে কোনো জাহাজ, যেটা কিনা কি করছে, আন্তর্জাতিক তারিখ রেখাটাকে অতিক্রম করছে, তখন তার দিনপঞ্জিতে কি করা হবে? একদিন অ্যাড করা হবে, না একদিন কমিয়ে দেওয়া হবে, নাকি 12 ঘন্টা অ্যাড করা হবে, নাকি 12 ঘন্টা কমিয়ে দেওয়া হবে? একেবারে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যখন পশ্চিম দিক থেকে আসা পূর্বগামী কোনো জাহাজ বা বিমান যখন আন্তর্জাতিক রেখাটা অতিক্রম করে যায়, তখন কি হয়, তার সঙ্গে একদিন কি করা হয়, একদিন কমিয়ে নিয়ে তারপর তার দিনপঞ্জি কিন্তু ঠিক করা হয়, তাই না? বেশ, কাজেই 20 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি। 21 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? এটা কে প্রমাণ করেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? এই কথাটা কে প্রমাণ করেছিল? ফেরেল, কোপারনিকাস, গ্যালিলিও, নাকি ফুকো? তো এটা আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা প্রমাণ করেছিল বা বলেছিল প্রথম কোপারনিকাস, তাই না? তো 21 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, কোপারনিকাস। বলছে কোনো দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান। বলছে কোন দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য কিন্তু সমান হয়, মানে দিন এবং রাত একেবারে সমান সমান হয়, মানে 12 ঘন্টা দিন হবে এবং 12 ঘন্টা রাত হবে, ঠিক আছে? কোন দিন একেবারে সমান সমান হবে? 21শে মার্চ, 31শে জুন, 23শে সেপ্টেম্বর, নাকি 22শে ডিসেম্বর? তো যেই দিনটা দিন এবং রাত্রি একেবারে সমান সমান হয়, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে 21শে মার্চ, তাই না? তো অ্যান্সার হয়ে যাবে 21শে মার্চ, কিন্তু দিন এবং রাত্রি এর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? এটা আমরা অলরেডি আগেও প্র্যাকটিস করেছি, আজকে আবার চলে এসেছে প্রশ্নটা, যাই হোক প্র্যাকটিস হয়ে যাবে। যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? আগ্নেয় শিলাতে, পাললিক শিলাতে, ও রূপান্তরিত শিলাতে, নাকি কোনোটি হবে না? দেখো জীবাশ্মের ব্যাপার হয়েছে এখানে, তো জীবাশ্ম কোথায় দেখতে পাওয়া যায়? জীবাশ্ম কিন্তু পাললিক শিলাতে কিন্তু দেখতে পাওয়া যায়, এর আগে যেহেতু বলেছিলাম। তো এক্ষেত্রে 23 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, পাললিক শিলা। পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি সঠিক নয়? এখানে 4টে অপশন রয়েছে, তো বিচার করতে হবে যে কোন কথাটা সঠিক নয়। জৈব শিলার একটি উদাহরণ হলো কয়লা, এটা। চাপ, তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার প্রভাবে শিলা রূপান্তরিত হয়, এটা। নাকি আগ্নেয় শিলায় খনিজ তেল সঞ্চিত হয়, এটা। আর অপশন ডিতে রয়েছে যে আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা। দেখো জৈব শিলার একটি উদাহরণ কয়লা, এটা ঠিক আছে, মানে এটা ভুল বলতে পারি না আমরা। চাপ, তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার প্রভাবে শিলা রূপান্তরিত হয়, দেখো এটাও, এই কথাটাও কিন্তু ঠিক, কারণ এইভাবে তো শিলা তৈরি হয়, শিলা রূপান্তরিত হয়। সো আমরা এটাকেও কিন্তু আমরা ভুল বলতে পারি না, তার মানে অপশন এটা ঠিক হবে, অপশন বিটাও ঠিক হবে। এখানে আমাদের কিন্তু সঠিক নয় বলেছে। তারপরে কি বলেছে? আগ্নেয় শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে। দেখো আগ্নেয় শিলায় তো কখনো খনিজ তেল সঞ্চিত থাকতে পারে না, তাই না? তো এক্ষেত্রে আমরা অপশন ডিটা কিন্তু, এই কথাটা কিন্তু ঠিক নয়। তো আমাদের এখানে আরেকটা অপশন পড়ে আছে যে আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা, এটা এটা ঠিক, মানে আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা, কিন্তু আমাদের অ্যান্সার বলেছে যে কোনটা সঠিক নয়, তার মানে সঠিক নয় কিন্তু অপশন সি। কাজেই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যে আগ্নেয় শিলায়
খনিজ তেল কিন্তু সঞ্চয় থাকে। এটা কিন্তু অ্যাকচুয়ালিতে ভুল, কাজেই এই অ্যান্সারের ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তাহলে 24 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি, যে আগ্নেয় শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি আগ্নেয় শিলা নয়? দেখো এই প্রশ্নটাও এর আগে আমরা প্র্যাকটিস করেছি, যে ব্যাসল্ট, গ্রানাইট, ডলোরাইট এবং আরেকটা রয়েছে ডলোমাইট। বলতে হবে যে এই 4টি শিলার মধ্যে কোন শিলাটা আগ্নেয় শিলা নয়। ব্যাসল্টটা একটা আগ্নেয় শিলা, গ্রানাইটটাও কিন্তু একটা আগ্নেয় শিলা, ডলোরাইটটাও কিন্তু একটা আগ্নেয় শিলা। তো ডলোমাইট যে ব্যাপারটা, ডলোমাইট কিন্তু কোনো আগ্নেয় শিলা নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যে ডলোমাইট কিন্তু একটা আগ্নেয় শিলা নয়। বেশ, তাহলে আজকে আমাদের এতগুলো প্রশ্ন ছিল। আমি পিডিএফের লাস্টের পেজে প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর হ্যাঁ, ওই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা ওটাতে জয়েন করে গিয়ে এই পিডিএফগুলো, প্রত্যেক দিনের পিডিএফগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। বেশ, ঠিক আছে, আজকের মতো এখানেই। পরের দিন আবার ক্লাস নিয়মিত সময়ে আসবে।